ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখা গেছে যে কলকাতায় কোভিড পরিস্থিতি যথেষ্ট আগের থেকে বাড়ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেছে বেছে এই ভবানীপুর কেন্দ্রের নির্বাচন, এটা কি কোথাও মনে হচ্ছে যে শুধুমাত্র যেখানে বিজেপি বারবার বলছিল যে মুখ্যমন্ত্রীকে জেতানোর জন্য কোন নির্বাচন আমরা চাই না, রাজ্যের সরকার পড়ে যাচ্ছে না, তাহলে কমিশনের এই সিদ্ধান্ত কেন, কি মনে হচ্ছে বিজেপি? ভবানীপুর কেন্দ্রের ফলাফল যাই হোক না কেন, সেই নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে বিজেপি ক্ষমতায়ও আসবে না এবং পশ্চিমবঙ্গের পট পরিবর্তনও হবে না। ভবানীপুর নির্বাচনী কেন্দ্রে ফলাফল যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের ঋণের বোঝাটা 5 লক্ষ কোটি টাকা থেকে নেমে গিয়ে আবার 1,92,000 কোটি টাকায় আসবে না। 5 লক্ষ সরকারি শূন্য পদের নিয়োগ সম্পূর্ণ করে দেবে না, রাজ্যের শিল্পায়ন বাড়িয়ে দেবে না। সুতরাং যেটা বলেছি, যতটুকুনি বলা যায় বলেছি, মানুষ যেটা বোঝার, বিজেপির কর্মী সমর্থক সহযোগীরা যেটা বোঝার সেটা বুঝেছেন। আমরা নির্বাচনের পক্ষে, সঠিক সময় নির্বাচনের পক্ষে, কিন্তু যেভাবে নির্বাচন কমিশন বেছে বেছে 3টি কেন্দ্রে নির্বাচন করালো, এতে নির্বাচন কমিশনই তাদের নিজেদের মর্যাদা, তাদের গুরুত্ব এবং তাদের প্রতিষ্ঠার সঙ্গে সুবিচার করলো না। সেটা এখনো পর্যন্ত সবেমাত্র ঘোষণা এসেছে, পরে সেটা পার্টি সিদ্ধান্ত নেবে। আর এই যে প্রচার চলেছে বিজেপি কোভিড পরিস্থিতির জন্য নির্বাচন চায় না, এটা বিজেপি কোথাও কোনোদিন অফিসিয়ালি বলেনি বা জানায়নি। আমরা বলেছিলাম যে সামাজিক দূরত্ব বজায় রাখা পশ্চিমবঙ্গে হচ্ছে না, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে বাক স্বাধীনতা নেই, পশ্চিমবঙ্গে মত প্রকাশের অধিকার নেই, পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রতিবাদ বাজেয়াপ্ত এবং রক্তাক্ত, পশ্চিমবঙ্গে শাসকের আইন আছে বলে এনএইচআরসি মন্তব্য করেছেন এবং তাদের বক্তব্য, তাদের অবজারভেশনের উপরে ভিত্তি করে 5 সদস্যের বেঞ্চ কোনো ডিসেন্ট ছাড়া, কোনো নোট অফ ডিসেন্ট ছাড়া যেভাবে সিট গঠনের কথা বলেছেন, সিবিআই তদন্তের কথা বলেছেন এবং তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারিভাবে তারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে তারা প্রমাণ করেছেন তারা আইনের শাসনকে মানাতে অনেক দূরের কথা, তারা বিচার ব্যবস্থার উপরই তাদের কোনো আস্থা নেই। তারা সরাসরি চ্যালেঞ্জ করতে পারেন, যে কোনো কোর্টের রায় আমার পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে এবং আইন আমাদের সেই অধিকার দিয়েছে, ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে। আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে আমরা যে কোনো জিনিসের কে আমরা আবার আমাদের মতো করে আমাদের বক্তব্য রেখে আমরা রায় পরিবর্তনের পক্ষে সওয়াল করার। কিন্তু যে ভাষায় তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন সময় এনএইচআরসির সম্পর্কে, বিভিন্ন সাংবিধানিক বডির ওপরে, কখনো সাংবিধানিক রাজ্যের যিনি প্রধান আছেন রাজ্যপালের সম্পর্কে, সুতরাং এদের কোনো আস্থা নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কর্মী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন অবাধ এবং শান্তিপূর্ণ অবস্থায়, এই আশা আমাদের কাছে নেই। নির্বাচন কমিশনের উচিত যখন নির্বাচন ঘোষণা করেছেন অন্তত সেই ব্যবস্থা করুন। কারণ ভবানীপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনের পরে আমাদের ওখানে যিনি প্রার্থী ছিলেন ইন্দ্রনীল ঘোষ, তিনি রুদ্রনীল ঘোষ যিনি প্রার্থী ছিলেন, তিনি যখন ওখানে গিয়ে পৌঁছলেন, একটি ত্রাণের কার্যে কয়েকজনের বাড়ি দেখা করতে গেলেন, তাকে ফিজিক্যালি হ্যারাস করা হলো, তিনি আক্রান্ত হলেন, তাকে জোর করে ধাক্কা মেরে গাড়ির ওপরে তুলে দেওয়া হলো, 2 জন কর্মী তাদের রুথলেসলি তাদের মারা হলো। এই পরিস্থিতি আছে ভবানীপুর কেন্দ্রে। তো সেখানে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেটার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন না হলে যে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাংবিধানিক সংকট তৈরি হবে, সাংবিধানিক সংকট তো পশ্চিমবঙ্গে আছে, সংবিধান তো এখানে প্রশ্নচিহ্নের মুখে, আইনের শাসন প্রশ্নচিহ্নের মুখে। কিসের সাংবিধানিক সংকট তৈরি হতো পশ্চিমবঙ্গে ওই কেন্দ্রে নির্বাচন না করলে? এবং আরও 2টো কেন্দ্রে কেন হচ্ছে না তার জবাব দিক, তার ক্ল্যারিফিকেশন নির্বাচন কমিশন দিক, যে কেন 2টো কেন্দ্রে নির্বাচন হলো না। আরও 2টো কেন্দ্রে যেখানে প্রার্থী পদত্যাগ করেছেন, 2টি কেন্দ্রে যেখানে ঘোষণা করা হয়েছে সেখানে তো নির্বাচন হয়নি, কিন্তু উপনির্বাচন শুধু হলো ভবানীপুরে, দিনহাটায় উপনির্বাচন নেই। কেন শান্তিপুরে উপনির্বাচন নেই? ওখানে কি কোভিড সংক্রমণ বেশি আছে? বেশি আছে তো বলে কোনো জানা যাচ্ছে না। তাহলে কি রাজ্য সরকার কোনো গোপন রিপোর্ট দিয়েছে যে কোভিড সংক্রমণ ওখানে আছে, আমরা সেটা সারফেসে আনছি না, আর ভবানীপুরে কোভিড সংক্রমণ নেই? সুতরাং কোভিডের পরিস্থিতি কার্যত পশ্চিমবঙ্গে কোনো অবস্থায় স্বচ্ছ নয়। সে সংক্রমণের ক্ষেত্রেই হোক, টিকাকরণের ক্ষেত্রেই হোক, সামাজিক দূরত্ব বজায় রাখাই হোক,
স্ববিরোধিতায় প্রত্যেকটা প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গে। লোকাল ট্রেন বন্ধ, স্কুল কলেজ বন্ধ, অথচ বিধানসভা নির্বাচন হবে। এটা কি করে সম্ভব? সেটা সময়ের দল ঠিক করবে। বিজেপি যখন ভাঙলে কমিশনের কাছে নবান্ন থেকে স্পেশাল রিকোয়েস্ট গেছে ভবানীপুরে উপনির্বাচন করানোর জন্য এবং তারা সেই রিকোয়েস্ট মেনেও নিয়েছে। এটা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা, তারা কোনটা মানবে না মানবে সেটা তাদের ব্যাপার, কিন্তু একটা রাজনৈতিক দল যারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেখানে কমিশনের সিদ্ধান্ত, কমিশনের আচরণ, কমিশনের ঘোষণার সমর্থন করবার, স্বাগত জানাবার অধিকারও যেমন প্রত্যেক নির্বাচন দলের আছে, তেমন তাকে সমালোচনা করবার অধিকারও আমাদের আছে। এই সিদ্ধান্ত, আমি আবার বলছি, এই সিদ্ধান্ত কার্যত একটা তামাশায় পর্যবসিত করেছে। কারণ 3টি উপনির্বাচনের ক্ষেত্রে একটি কেন্দ্রে শুধুমাত্র উপনির্বাচন, কিসের ভিত্তিতে? এটা নির্বাচন কমিশন বলুক মানুষের সামনে। বিজেপি যখন এই নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কার্যত দ্বন্দ্বে, অন্তত প্রকাশ্যে যখন বিজেপি কোথাও কোনো দ্বন্দ্বে নেই। বিজেপি কোথাও কোনো দ্বন্দ্বে নেই। বিজেপির রাজনীতি সাংবিধানিক কাঠামো মেনে, বিজেপির রাজনীতি গণতান্ত্রিক প্রত্যেকটা নর্মসকে মর্যাদা দিয়ে বিজেপি কোনো দ্বন্দ্বে নেই। যে কোনো পরিস্থিতিতে নির্বাচন ফেস করবার ক্ষমতা বিজেপির আছে। আমার প্রশ্নটা শেষ করে আমি বলছি, বিজেপি নিশ্চিত ছিল না, বিজেপি বারবার বলছিল কমিশন যা করবে সেটাই আমরা মেনে নেব, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বারবার বলছিল যে অক্টোবরের শেষ সপ্তাহে নির্বাচন হবে, ভবানীপুরের নির্বাচন হবে, এই যে কথা, এবং সেটা কার্যত ফলে গেল। এটা কি তৃণমূল কি বলছে আর নির্বাচন কমিশন কি করছে এটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা কোনো অবস্থায় নির্বাচনের বিরোধিতা করিনি। আমরা বলেছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে, এখানে কোনো রাজনৈতিক দল বিরোধিতা করে তাদের কাজকর্ম বাস্তবে করতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে প্রশাসন চলেছে, প্রশাসন, দল, নেতা, নেত্রী, শাসক সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশ কার্যত একটা দলীয় কর্মীর মতো আচরণ করছে। এই অবস্থায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা বলেছিলাম তৃণমূল আগে নির্বাচন কমিশন এই অবস্থার পরিবর্তন করুক, অন্তত অ্যাসিওর করুক এটা মানুষ আশ্বস্ত হোক, এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন সেই রাজনৈতিক দলেরাও আশ্বস্ত হন যে তারা নির্বাচনে অবাধে অংশগ্রহণ করতে পারবেন, তবেই নির্বাচন করা হোক। কিন্তু কার্যত যখন এখানে সিট এখনো পর্যন্ত গঠন করা হলো না, সিটের কাজকর্ম শুরু হলো না, আর 10,000-এর বেশি আমাদের কর্মী ঘর ছাড়া, অসংখ্য মিথ্যা মামলা, সিবিআই নতুন করে একটার পর একটা এফআইআর দায়ের করছে, বিভিন্ন জায়গায় সিবিআই গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, ধারাবাহিকভাবে কোর্টের নির্দেশের বিরোধিতা করা হচ্ছে। এই অবস্থা স্বাভাবিক অবস্থা নয়। যখন একটি কেন্দ্রীয় সংস্থা এবং মানবাধিকার কমিশন বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস বিরোধী থাকাকালীন যাদের দ্বারস্থ হন, সেই মানবাধিকার কমিশন যখন বলছে এখানে শাসকের আইন আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করে অবাধ নির্বাচন হয়? এই পরিস্থিতির পরিবর্তন না করে নির্বাচন করা যেন না হয়। আমাদের বক্তব্য এটাই ছিল ক্যাটেগরিক্যালি। আমরা বিভিন্ন স্তরে এই কথা মানুষের সামনে বলেছি, আজও সেটা বলছি। আপনারা কি তাহলে এবারে পুরো ভোট চাইবেন? মানে পুরো ভোটের ব্যাপারে পুরো ভোট চাওয়া না চাওয়ার কি আছে? তৃণমূল কংগ্রেস পুরো ভোট, মিউনিসিপ্যালিটির ভোট করাবে না, করাচ্ছে না। যারা কয়েক মাসের জন্য নির্বাচন ব্যাহত হয়ে গেলে বিজেপির সমালোচনা করছিলেন, নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন বক্তব্য রাখছিলেন, 3 বছর একটা কর্পোরেশনের নির্বাচন ডিউ হয়ে আছে। এই কোভিডের সময় যখন সবচেয়ে বড় দায়িত্ব পালন করার কথা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের, তখন সেগুলোকে গঠন করা হয়নি। এখানে তো নির্বাচন হয়নি গত 5 বছরে। গত 5 বছরে কার্যত লুট হয়েছে, বিরোধী শূন্য নির্বাচন হয়েছে। সেই বিরোধী শূন্য নির্বাচন করাবার অবস্থা তো তৃণমূল কংগ্রেস নেই। যারা মিউনিসিপ্যালিটি নির্বাচন করাননি, কর্পোরেশনের নির্বাচন করাননি, বিধানসভা নির্বাচন নিয়ে তাদের কথা বলার মতো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই। বিজেপি তো কার্যত নির্বাচন আটকাতেই চেয়েছিল, কমিশন দিয়ে দিল নির্বাচন। এখন বিজেপি কতটা প্রস্তুত এই নির্বাচনের জন্য? বা এটাকে প্রথমে আপনি বলুন যে কি ঘোষণাটাকে আপনারা কিভাবে দেখছেন? বিজেপি চায় যে প্রত্যেক নির্বাচন সঠিক সময় হোক, মানুষ তার পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নিক। সে মিউনিসিপ্যালিটির নির্বাচন হোক, কর্পোরেশনের নির্বাচন হোক, বিধানসভার উপনির্বাচনই হোক, কিংবা লোকসভার উপনির্বাচন হোক। বিজেপি সঠিক সময়ে নির্বাচনের পক্ষে, বিজেপি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, বিজেপি প্রত্যেক মানুষকে তার পছন্দের জনপ্রতিনিধি সঠিক সময়ে বেছে নেওয়ার পক্ষে। কিন্তু নির্বাচন কমিশনের আজকে শুধুমাত্র একটি আসনে উপনির্বাচন,
এই ঘোষণা কার্যত নির্বাচন কমিশন নিজেদের একটা তামাশার বস্তু হিসেবে রূপান্তরিত করেছে, লাফিং স্টক। এটা কি সিদ্ধান্ত? যদি প্রত্যেকটা কেন্দ্রে উপনির্বাচন হতো যেখানে উপনির্বাচন ডিউ আছে, যদি সমস্ত কেন্দ্রগুলোতে উপনির্বাচন হতো, যদি দিনহাটায় শান্তিপুরে উপনির্বাচন হতো, যদি গোসাবায় উপনির্বাচন হতো, তো সেখানে একটা প্রশ্ন থাকতো। কিন্তু বেছে বেছে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন, এই ঘোষণা নির্বাচন কমিশন করে নিজেদের প্রতিষ্ঠার সঙ্গেই তাদের যে মর্যাদা এবং তাদের যে গুরুত্ব তার সঙ্গেই খুব একটা সুবিচার করলো না। তাহলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে কি আপনি প্রশ্ন তুলছেন? কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূল কংগ্রেস তোলে কেন? কার্যত ধারাবাহিকভাবে বলে যাওয়া হচ্ছিল নির্বাচন কমিশন বিজেপির আজ্ঞাবহ, নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিস। কিন্তু আজকের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক কি নয় এ নিয়ে অন্য কেউ প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই যে ঘোষণা, এই ঘোষণায় স্বাভাবিকভাবেই আমরা সন্তুষ্ট নই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সে দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি নির্বাচন করা যেত তাহলে সমস্ত কেন্দ্রে নির্বাচন হতো। তাহলে কি ধরে নেওয়া হবে যে এই মুহূর্তে ভবানীপুরে কোনো সংক্রমণ নেই এবং যত সংক্রমণ কেন্দ্র করেছে শান্তিপুরে সমস্ত সংক্রমণ কেন্দ্র হয়ে আছে আজকে দিনহাটায়? সুতরাং এই সিদ্ধান্ত, আমি আবার বলছি, এই সিদ্ধান্ত একটা তামাশা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা সরাসরি অস্বীকার করছি না, কারণ আমরা নির্বাচনে মেনে চলি। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, যে কোনো পরিস্থিতিতে নির্বাচন ফেস করবার ক্ষমতা বিজেপির আছে, আমরা ময়দান ছেড়ে পালাবার নই। কিন্তু নিঃসন্দেহে যে ঘোষণা আজকে হয়েছে, এই ঘোষণা সুস্থ স্বাভাবিক মানুষ এই ঘোষণাকে মেনে নিতে পারছেন না এবং আমাদের কর্মীরাও এই ঘোষণায় অসন্তুষ্ট। আমরা সঠিক সময় নির্বাচন চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনকে নির্বাচন কমিশন অ্যাসিওর করুক এবং সমস্ত কেন্দ্রে নির্বাচন। বেছে বেছে কয়েকটি কেন্দ্রে নির্বাচন, এই ঘোষণায় স্বাভাবিকভাবে এই ঘোষণার আমরা নিন্দা করেছি। আপনারা বারবার বলছিলেন যে কোভিড পরিস্থিতি যা, তাতে করে রাজ্যে নির্বাচন এই মুহূর্তে হওয়া উচিত নয়। তো অত কয়েকদিনের হবে এবং খুব শীঘ্রই সেই মর্মে রাজ্য সরকার সার্কুলার পাঠাচ্ছে। এবং আমার মনে হয় এখন কেন বিধানসভার এই তো 6 মাস নিয়ে এত মাথা খারাপ হয়ে গেল তৃণমূল কংগ্রেসেরা, 3 বছর পরে এখন ফিরাদ হাকিমের মনে পড়লো বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে যে পুরো ভোট করানো দরকার, কর্পোরেশনে করানো দরকার। 3 বছরের পর মনে পড়লো আজকের দিনে এসে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তার একটা রিপোর্টে বলছে যে 2016 থেকে দেশে যেভাবে জিডিপির পতন হয়েছে তা পোস্ট ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতাোত্তর ভারতবর্ষে এভাবে হয়নি, এবং যার জন্য গরিব, কৃষক আর ক্ষুদ্র ব্যবসায়ী সব থেকে বেশি মার খাচ্ছে। এর দায় তো কেন্দ্র সরকারের বর্তায়। যে যখন সরকারে থাকবে তাকে সমালোচনা সহ্য করতে হবে। যারা এ ধরনের বহু সংস্থা বিভিন্ন ধরনের রিপোর্ট দেন, যেমন আরেকটি সংস্থা রিপোর্ট দিয়েছেন এবং সেই রিপোর্ট সঠিক রিপোর্ট যে 2004 সালে রান্নার গ্যাসের যা দাম ছিল আর যেদিন নরেন্দ্র মোদীর হাতে ক্ষমতা এলো, মানে তিনি যখন দেশের দায়িত্ব নিলেন, এই 2004 থেকে 2014-র মধ্যে রান্নার গ্যাসের দাম বেড়ে যখন 900-র ওপরে দাম ছিল, রান্নার গ্যাসের 197% বৃদ্ধি হয়েছিল। আর নরেন্দ্র মোদীর রাজত্বে বলে যারা রাস্তায় বিবৃতি দিচ্ছেন, মিটিং মিছিল করছেন, সেখানে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে 5%, যদি হিসাব করা যায় তার নিরিখে। সুতরাং এই ধরনের অর্থনৈতিক সংস্থা বিভিন্ন কথা বলতে থাকবে। স্বাধীন ভারতবর্ষে এর আগে কোনোদিন কোভিড মহামারী আসেনি। স্বাধীন ভারতবর্ষে দীর্ঘদিন পর্যন্ত কাউকে স্যাংশন ফেস করতে হয়নি। স্বাধীন ভারতবর্ষে অনেক দিন পরে ইউপিএর মতো একটা সরকার এসেছিল যে সরকারের প্রতিদিন একটা দুর্নীতির সঙ্গে আরেকটা দুর্নীতি টাকার সীমা নিয়ে চ্যালেঞ্জ করত। একবার কোলগেট, তার একটা 1 লক্ষ কত হাজার কোটি, তারপরে এলো কোলগেটের সঙ্গে সঙ্গে এলো ওই কোথায় মহাকাশ নিয়ে আকাশ বাতাস মাটি সবই বিক্রি করে দিয়ে চলে গেছিলো। তা একটা নীতিপঙ্গুত্বে নির্ভর, সম্পূর্ণ ঋণভারে জর্জরিত একটা সরকার, সেই সরকার চালিয়েছে নরেন্দ্র মোদীর 2014 সাল থেকে। যে সরকার বিদেশ থেকে ঋণ নেয়নি, ঋণ মিটিয়েছে, ডেট ফ্রি ইন্ডিয়ার দিকে গেছে, মেক ইন ইন্ডিয়া, অনেক কড়া পদক্ষেপ নিতে হয়েছে। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সরকার চলছে
নিঃসন্দেহে এই কোভিডের ভয়াবহতা সারা পৃথিবীর অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে, ভারতবর্ষ তার বাইরে নয়। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। দরজা জানলা বন্ধ করে কেউ বেঁচে থাকতে পারে না। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো পতন আসে ভারতবর্ষে তার প্রভাব ভারতবর্ষে পড়বেই। কিন্তু তা হলেও যেখানে এখন পর্যন্ত ভারতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে, একটু কোভিড শেষ হতে দিন। যেভাবে দিয়েছে বিনিয়োগ শুরু হয়েছে, 56,000-এর সীমা পার করে গেছে সেন্সেক্স। কোভিড শুরু হওয়ার পর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় অর্থনীতি নতুন চেহারা নেবে। এখানেই বিরোধীরা একটা প্রশ্ন তুলছে যে ইউপিএর আমলে, আপনি যেটা বললেন, সেই ইউপিএ আমলে যখন এই ধরনের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে, তখন দিল্লির রাস্তায় দেখা গিয়েছে স্মৃতি ইরানি, অরুণ জেটলি, সুষমা স্বরাজের মতো নেতৃত্বে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। এরপরে এলেন মোদি, তিনি এসেই ঘোষণা করলেন আচ্ছে দিন। আবার আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, গ্যাস, পেট্রোল, ডিজেল, রান্নার সর্ষের তেল থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ভোজ্য তেলের যে অস্বাভাবিক আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, সেখানে বিজেপি এই আচ্ছে দিন কোথায়? কেন আজকের এই আচ্ছে দিনের প্রশ্ন বিতর্ক বহুবার ওঠে, আর যতবারই আচ্ছে দিন নিয়ে বেশি বিরোধীরা লাফালাফি করেন, তখনই দেশের মানুষ আচ্ছে দিনের পক্ষে নয়, আচ্ছে দিনের প্রবক্তার পক্ষে ভোট দিয়ে তাকে বেশি মার্জিনে নির্বাচনে জিতিয়ে দেন। এখন প্রশ্ন হলো, বিরোধীরা তো বিরোধিতা করবেই। ইউপিএ সরকার ছিল, আমরা রাস্তায় নেমে বিরোধিতা করেছি। আবার যখন এনডিএ সরকার আছে, বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা। বিরোধিতা চলছে, বিরোধীদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, গঠনমূলক বিরোধিতা। কিন্তু গঠনমূলক বিরোধিতার বাইরে গিয়ে বাদল অধিবেশনকে বানচাল করে দেওয়ার জন্য তারা নন ইস্যুকে ইস্যু বানানোর যেটা চেষ্টা করলেন, আমার মনে হচ্ছে এটা হাস্যকর। আজকে দিন কথা সেটা মানুষ দেখতে পাচ্ছেন। 46 কোটি মানুষ আজকে জনধন যোজনায় তাদের অ্যাকাউন্ট হয়েছে, ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার হচ্ছে। ভারতবর্ষে এত জনহিতকর প্রকল্পের আগে কোনো দিন হয়নি। বিশ্বের ইতিহাসে এটা একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। সারা পৃথিবী নরেন্দ্র মোদী তার নেতৃত্বকে গ্রহণ করেছে। সুতরাং এই বিরোধিতা ফেস করেই আমরা উত্তরপ্রদেশে নির্বাচন লড়েছিলাম। মনিটাইজেশন নিয়ে, নোট বাতিল নিয়ে সারা দেশ জুড়ে প্রচার হয়েছিল, কিন্তু তারপরে উত্তরপ্রদেশের মানুষ ওই বিজেপির পক্ষে, স্থায়িত্বের পক্ষে রায় দিয়েছেন, 300 বেশি তা আসন জিতিয়েছেন। আবার উত্তরপ্রদেশের নির্বাচন আসছেন, লিটমাস টেস্টটা হয়ে যাবে ওই নির্বাচনে, ফলাফলের জন্য অপেক্ষা করুন। ইলেকশন ঘোষণার 1 ঘন্টার মধ্যেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এই যে না, ভালো তো, প্রচার তো শুরু করবি। মুখ্যমন্ত্রী প্রার্থী, মুখ্যমন্ত্রী নির্ভর রাজনৈতিক দল, 4 মাস আগে থেকে তার পোস্টার লাগানো হয়ে গেছে। ফলাফল ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীর আসনে, যে কেন্দ্রে তিনি অতীতে নির্বাচন লড়েছিলেন, সেখান থেকে মন্ত্রী পদত্যাগ করে চলে গিয়ে অন্য জায়গায় মন্ত্রী হয়েছেন। তা সাংবিধানিক সংকটটা কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য, শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য নয়? কার্যত মানুষ এবার যে রায় দিয়েছে তা তৃণমূল কংগ্রেসের পক্ষে, কিন্তু মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রায় দিয়েছেন। ভোটে নন এমএলএ তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তৃণমূল বলছে সাংবিধানিক সংকট। তা এটা কি সাংবিধানিক সংকট নয়? এটা কি জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যদি এটাকে তার তৃণমূল কংগ্রেস স্বাগত জানায়, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে কী হিসাবে ধরা হবে? বহিরাগত? সিদ্ধান্ত নেবেন। পুরো ভোট এবং এই যে 4টি উপনির্বাচন বাকি রেখে দিল নির্বাচন কমিশন আজকের হিসেবে, এই 4টি উপনির্বাচন এবং পুরো ভোট আপনারা কখন চাইবেন? আমরা তো চাইছি পুরো ভোট। তৃণমূল কংগ্রেস পুরো ভোট করাচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেস বলছে কোভিড পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস পুরো ভোট করছে না কারণ তার ট্রেন চালাচ্ছে না, যেটা কোভিড আছে। স্কুল কলেজ খুলছে না, যেটা কোভিড আছে। 50% লোক নিয়ে করবার বিয়েবাড়ির অনুষ্ঠান করতে বলছে, শ্রাদ্ধের অন্নপ্রাশনের অনুষ্ঠান করতে বলছে, কারণ কোভিড আছে। শুধু ভবানীপুরে কোভিড নেই। এই তত্ত্ব আমরা মানতে নারাজ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার হোর্ডিং শুরু হয়ে গেল, বিরোধীদের, কারণ তাদের কারা প্রার্থী আপনাদের বা সংযুক্ত মোর্চার এখন আমরা জানি না, সেক্ষেত্রে বিরোধীদের প্রার্থীর প্রচার সেটা কি আদৌ এই 30শে সেপ্টেম্বরের মধ্যে সম্ভব? এটা কেন সম্ভব না? নির্বাচনের প্রচার যদি 5 দিনের মধ্যে কোনো রাজনৈতিক দল শুরু না করতে পারে, সেই রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবার মতো কোনো সাংগঠনিক যোগ্যতা তাদের আছে বলে আমরা মনে করি না। বিজেপি যে কোনো দিনই 5 দিনেও নির্বাচন লড়বার জন্য প্রস্তুত আছে। প্রশ্নটা নির্বাচনের দিন বা সময় নয়, প্রশ্নটা হলো সার্বিকভাবে একটা নৈতিকতার প্রশ্ন, একটা প্রথার প্রশ্ন, সাংবিধানিক মর্যাদার প্রশ্ন, একটা প্রতিষ্ঠানের তাদের নিজস্ব ডিগনিটির প্রশ্ন। তো সেই জায়গাটাই তো আজকে কম্প্রোমাইজড হয়ে গেল নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে। বাস নিয়ে একটি প্রশ্ন আছে, যেভাবে ভাড়া কোথাও 12 টাকার জায়গায় 20 টাকা নেওয়া হচ্ছে, কোথাও 12 টাকারটা 25 টাকা নেওয়া হচ্ছে। রাজ্য সরকার এই সার্ভাইলেন্সের জন্য 600 মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে রাস্তায় নামিয়েছে।
কিন্তু যাত্রীরা তাদের কাউকে দেখতে পাচ্ছেন না, কোনো বাসে নজরদারি কন্ডাক্টর চালকের চোখেও পড়ছে না। এটা- কলেজে অনার্স পেতে গেলে 50,000 টাকা, 60,000 টাকা, 1,10,000 টাকা পয়সা দিতে হয়, আর বাসের টিকিট 10 টাকার বদলে 5 টাকা, ওটা আর দেখে কি হবে? যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন যে স্কুল শিক্ষকের চাকরি দেওয়ার জন্য যদি কেউ টাকা নিয়ে থাকেন তার দায়িত্ব দলের নয়, যিনি টাকা দিয়েছেন তার। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে সমব্যথীর ওই মৃত মানুষটা 2,000 টাকা থেকেও 200 টাকা নিয়ে নিতে হবে, এ কথা যেখানে মুখ্যমন্ত্রী বলেন সেখানে 5 টাকা 10 টাকার গল্প বলে লাভ কি? কয়েক মাস আগে রাজ্যে কিছু দুষ্কৃতী ধরা পড়ে সিম বক্স নিয়ে, এবং সেই সিম বক্সে গতকাল জানা গেল এই সিম বক্স নিয়ে টার্গেট করা হয়েছিল এ রাজ্যের বিভিন্ন সেনা ছাউনিকে। পশ্চিমবঙ্গের এই অবস্থা কার্যত পশ্চিমবঙ্গ বিজেপি ধারাবাহিকভাবে বলে এসছে পশ্চিমবঙ্গ কার্যত একটা সেফ প্যাসেজ। প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে এবং ভারতবর্ষের গত 10 বছর 15 বছরের ইতিহাসে প্রত্যেকটা বিধ্বংসী ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম কোথাও না কোথাও জড়িয়ে গেছে। 26/11 যে বিস্ফোরণ বম্বের ঘটনা, তার সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির একটি পানের দোকান থেকে, সংবাদ মাধ্যমে প্রকাশিত। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তার অ্যাসিসিনেশনের জন্য লস্করের যে গ্রুপ এসেছিল তারা ধরা পড়েছিল নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে, এবং তারা স্বীকার করেছিল যে বসিরহাটের ওখানে গোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে তারা বনগাঁ হয়ে শিয়ালদায় এসছে এবং শিয়ালদা থেকে ট্রেন চড়ে তারা দিল্লি গিয়েছিল। পশ্চিমবঙ্গ একটা সেফ প্যাসেজ। আস্তে আস্তে এই জায়গা উত্তপ্ত হচ্ছে, অবাধ জামাতের কার্যকলাপ চলছে, হেড স্পিচ চলছে, বিভাজনের রাজনীতি চলছে, ব্লক ভোটের স্বার্থে সরকার এগুলোকে দেখছে না। গতকালকেই ফেক আধার কার্ড বানাতে গিয়ে পুলিশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে, কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সাধারণ মানুষ অভিযোগ করছেন যেখানে ফেক কার্ড তৈরি, আইডেন্টিটি কার্ড তৈরি করছে। পুলিশ সক্রিয় নয়। পুলিশ সক্রিয় এ কারণেই নয় কারণ রাজনৈতিক সদিচ্ছা নেই। আজকে সীমান্তবর্তী এই রাজ্যে যদি আগাম এই বিপদের হাত থেকে বাঁচতে হয়, সেখানে একটা পলিটিক্যাল কনসেনসাসের প্রয়োজন আছে। একটা রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই কঠিন সময়ের সমাধান করা যাবে না, আটকানো যাবে না। সেভাবে যারা করবেন দেখবেন। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।